কি হয়েছে রে জুবাইর, গলা ফাটাস কেন? দেখেন কি করছেন ছেলের বউরে, জ্ঞান আছে এর? শিখাকে বিছানার উপর শুইয়ে দিতে দিতে খ্যাপাটে গলায় বলল জুবায়ের। সবাই শিখাকে টেনে টুনে দেখছে। শিখা নির্জীবের ন্যায় আধমরা হয়ে পড়ে আছে, দু চোখ বন্ধ। সুফিয়া বিবি মাথায় হাত দিয়ে ধপাস করে মেঝেতে বসে পড়লেন। হায় হায় সুরে বললেন, হায়রে খবির জিন, তোরে তাড়াইতে গিয়ে এমন করতে হইল। ব্যাটার কি দোষ? ওই সাইজা বউ, এর হাতে পায়ে তেল মালিশ করো, দাঁত কেচকি মাইরা আছে কিনা দেখো, ছ্যাবলার মতন খাড়াইয়া থাকলে হইব? জখমের জায়গায় মলম লাগাও। শিখার জ্ঞান ফেরানোর জন্য তারা উঠে পড়ে লেগে গেল। তার দাঁতের ভিতর একটা স্টিলের নাস্তার চামচ ঢুকিয়ে দিল, তাতেও কাজ হলো না। জুবায়ের শশব্যস্ত হয়ে বের হয়ে গেল। বরকতকে ডাক দিতে গিয়েও থেমে গেল। বরকত যদি এখন ডাক্তার নিয়ে আসে তাহলে কারণ জেনে যাবে কেশব ডাক্তার। এতে শিখাও তাদের পরিবার ছোট হয়ে যাবে। তার চেয়ে বরং সেই চলে যাক। জুবায়ের বাইক টান দিয়ে বাজারে চলে গেল। ফার্মেসিতে গিয়ে বলল জ্ঞান ফেরানোর ও শরীরের ব্যথা দূর করার মেডিসিন দেওয়ার জন্যে। ডাক্তার বিস্তারিত জানতে চাইল। জুবায়ের চালাকি করে আদুরির কথা বলল। পড়ে গিয়ে শরীরে ব্যথা পেয়েছে বলল ডাক্তার, ঔষধ দিয়ে দিল। জুবায়ের বাড়ি এসে শিখার রুমে গেল। দেখল শিখার জ্ঞান ফেরেনি, শারীরিক কন্ডিশনও খারাপ। সে আদুরির হাতে মেডিসিন দিয়ে বলল, এই মলম লাগিয়ে ট্যাবলেট খাইয়ে দে, রোজ 3 বেলা ভরা পেটে ট্যাবলেট খেতে হবে। পরের দিন জুবায়ের মার্কেটে যাওয়ার পথে চৌরাস্তায় থামলো বাইক নিয়ে। ফোন ফ্যাক্সের দোকানে গেল। রাজের অফিসে টিএনটি ফোনে ফোন দিল। রাজ, হ্যালো। নওশাদ স্পিকিং বলতে জুবায়ের অস্থির কণ্ঠে বলে উঠল, বিয়ে করে গ্রামে বউ ফেলে রাখছিস? কি করিস শালা তুই শহরে বসে বসে? রাজ খানিক নড়ে উঠল, নীরস গলায় বলল, কি করি মানে? কেমন প্রশ্ন? কেউ না জানুক, তুই তো জানিস আমি কি করি। কি হয়েছে সেটা বল। জুবায়ের বন্ধুসুলভ কণ্ঠে অধিকার নিয়ে বলল, কি আর হয়নি, হাঁড়িতে মাখন রেখে গেলি সবাই স্বাদ নিতে চায়, চেখে দেখতে চায় সবাই, কামুক লোভাতুর হয়ে উঠেছে সবার জিহ্বা, লকলকায় মাখন দেখলেই। চাকর থেকে মনিব সবাই। কাল বিকেলে বেদম মারও খেলো শিখা, অজ্ঞান হয়ে গিয়েছে মারের চোটে। আমি মেডিসিন এনে দিয়েছি। হোয়াট? কি বলছিস এসব? কে মারলো তাকে? কেন মারলো? আর সবাই বলতে কে? কম্পিত রুক্ষস্বরে জিজ্ঞাসা করল রাজ। কে নয়, সীমান্ত, তোর ছোট চাচা, তোর মামু, কাজের ছেলে নিজামও শেষ পর্যন্ত। চাকর নিজাম? নিজাম কি মেরেছে? জুবায়ের যা জানে সব বলল, লালচানের বিষয়টা সহ। রাজ মৃগী রোগীর ন্যায় কাঁপতে লাগলো। তার ঘাড়ের রগ ফুলে গিয়েছে, শিরা উপশিরার রক্তগুলো দাপাদাপি করছে বিরতিহীনভাবে। সে ঠিকভাবে কথা বলতে পারছে না। তার কণ্ঠনালী রোধ হয়ে আসছে, কেউ যেন তার গলা টিপে ধরেছে। সে জড়ানো স্বরে জুবায়েরকে অনুরোধ করে বলল, আমি এদিকটা গুছিয়ে বেশ কিছুদিনের মধ্যে বাড়ি আসবো। লালচন্দন ভানুরকে তো কিছু বলিস না, নিজাম বর্বরকে এখন তারাস না। আমি নিজ হাতে এদের সাহায্য করব, বাকিদের ফয়সলা হবে। এর ভেতরে বাবা চিল্লা থেকে আসুক, ততদিন তুই শিখে দিয়ে খেয়াল রাখিস আমার হয়ে। কলেজে কোনো ছেলে ডিস্টার্ব করে কি না তার খোঁজ খবরটুকু রাখিস। আর তুই যে আমাকে জানিয়েছিস এটা বলিস না শিখাকে। আমি আজই চিঠি লেবো তাকে। ঠিক আছে, তুই যত দ্রুত পারিস আয়। দুজন ফোন রিসিভার রাখলো দুই প্রান্তে। জুবায়ের মার্কেটে চলে গেল। রাতে বাড়িতে এসে শিখার রুমের সামনে গেল। চাপানো দরজা ফাঁক করে গম্ভীর অথচ ভীষণ আন্তরিক কণ্ঠে বলল, শিখা, আসতে পারি? হ্যাঁ ভাইয়া আসেন। দুর্বল স্বরে বলল শিখা। পাশ থেকে ওড়নাটা দ্রুত নিয়ে বুকের উপর মেলে দিল। সে বিছানায় কাত হয়ে শুয়েছিল। উঠতে চাইলে জুবায়ের আপত্তি করল। উঠো কেন, শুয়ে থাকো, ব্যথার উপশম হচ্ছে। হ্যাঁ ভাইয়া, কিছুটা হচ্ছে। দরকার হলে আরো ওষুধ এনে দেব। ঠিকমতো খাওয়া দাওয়া করো। মুখ কেমন পাংশুটে হয়ে গিয়েছে তোমার। আমি রাজকে ফোন করেছি, সব জানালাম। বলল নিজাম এখন থাকুক, সে নিজ হাতে তাকেও ফকিরকে শাস্তি দিবে। রাজের কথা শুনে শিখার মলিন মুখে এক টুকরো হাসি উদ্ভাসিত হলো, ভোরের উদীয়মান সূর্যের ন্যায়। সে জুবায়ের দিকে চেয়ে মায়া মায়া স্বরে বলল, আপনি অনেক ভালো মানুষ জুবায়ের ভাই, অনেক। আপনার সব উপকারের কথা শেষ নিঃশ্বাস পর্যন্ত মনে থাকবে আমার। জুবায়ের থমকালো, করুণ চোখে শিখার চোখে তাকালো। গভীর শ্বাস ফেলে নৈরাশ্যবাদী সুরে বলল, পৃথিবীতে ভালো মানুষদের বুকের ভেতরে রাখা যন্ত্রণা সীমাহীন, অসহনীয়। এটা জানো তুমি? এরা ত্যাগ দিতে জানে, ভোগ করতে জানে না। শিখা জুবায়েরকে বিনীত গলায় বলল, আপনার ব্যথাগুলো চাইলে শেয়ার করতে পারেন আমার সঙ্গে। তুমি সত্যিই শুনতে চাও শিখা? চমকানো গলায় বলল জুবায়ের। সত্যি, 100 বার সত্যি। বাড়িতে বেশি গল্প করার সুযোগ নেই, দেখতেই তো পাচ্ছ। তুমি যেদিন কলেজে যাবে সেদিন তোমার ক্লাস ছুটির পরে আমি মোটর বাইক নিয়ে মাঠে থাকবো। এতে এক ঢিলে দুই পাখি মারা হবে।
তোমার বাইকে চড়ার ইচ্ছেটা পূরণ হবে, আমারও ভেতরটা একটু হালকা হবে, কেমন? আচ্ছা। জুবায়ের উপস্থিতি টের পেয়ে আদুরি ও ডলিও প্রবেশ করলো শিখার রুমে। জুবায়ের তাদের সঙ্গে কোনো কথা বলল না, রুম থেকে বেরিয়ে গেল। আদুরি ডলিও বের হয়ে গেল। তারা জুবায়েরের পিছন পিছন একটু এগিয়ে গেল সামনের দিকে। জুবায়ের পা থামালো তাদের পদধ্বনি টের পেয়ে। ঘাড় ঘুরিয়ে দুজনার দিকে তাকালো, দেখলো দুজনাই মিটমিটিয়ে হাসছে। কি ব্যাপার আদুরি, মিসেস ডলি, হাসা হচ্ছে কেন? ঠোঁট বাঁকিয়ে টিপ্পনি কেটে কথাগুলো বলল আদুরি। ডলি বলল, আমারও মনে হয় দেবরজি। জুবায়ের 2 পা এগিয়ে তাদের মুখোমুখি এসে দাঁড়ালো, স্পষ্ট ভাষায় বলল, কোনো কিছু বারবার বললে সেটা কিন্তু বাস্তবে ফলে যায়, মনে রেখো তোমরা। শিখার দায়িত্ব রাজ আমাকে দিয়েছে আরো আগেই। রাতের দায়িত্ব না দিনের দায়িত্ব দিল দেবরজি? রাতেরও দিনেরও। খুশি? খিটখিটে মেজাজে বলল জুবায়ের। আদুরি ও ডলি ভিড়মি খেলো যেন। গোল গোল চোখে জুবায়ের দিকে চেয়ে রইল। জুবায়ের চলে গেল নিজের রুমে। সেই নিশীতে নিজের অজান্তে শিখাকে নিয়ে এলোমেলো কল্পনায় ডুবে গেল জুবায়ের। ডুবুরির ন্যায় এই ফোড় ও ফোড় করেও কল্পনার কোনো থই খুঁজে পেল না সে। সুফিয়া বড় বউকে জিজ্ঞাসা করল, আদুরির কি সমস্যা জিজ্ঞেসো, কি কইল? হ, জিগাইছি আম্মা। তার ননদের লগে নাকি ভুল বুঝাবুঝি হইছে রান্না বাড়া নিয়া, এই জন্যই তারে দিয়া গেল। সুফিয়া ভিড়মি খাওয়া সুরে বলল, মায়া সুজারে বুঝায় এইটার লাইগে কেউ বউরে বাপের বাড়ি তুইলা রাখে। আর কয়দিন দেখা আমি লোক পাড়ামো কৃষ্ণনগর, তখন আসল কেচ্ছা জানা যাব, ইজ্জত ডুবাইব, মানুষের জিগেলে কি জবাব দিমু? এই বলে নিজে নিজে অনেকক্ষণ ধরে আদুরিকে বকাঝকা দিতে লাগলো বিশি আসা কণ্ঠে। রানী চুপ মেরে রইল। আদুরি তাকে সত্যিটা বলে মায়ের কাছে মিথ্যে বলতে শিখিয়ে দিয়েছে। রানীও একমাত্র ননদের মুখের দিকে চেয়ে শুনতে রাজি হলো। 2-3 দিন পর শিখা সুস্থ হলো, শরীরের ব্যথা কমলো। জুবায়ের প্রতিদিন মার্কেটে যাওয়ার আগে শিখার সুস্থতার খবর নেয়। সেদিন খবর নিতে এলে শিখা জানালো আজ কলেজে যাবে, এমনিতেই লস হয়ে গিয়েছে। জুবায়ের নিজের রুমে গিয়ে একেবারে তৈরি হয়ে বের হয়ে গেল। শিখা কলেজ শেষে বের হয়ে মাঠের শেষ প্রান্তে এলো। শিখা, এদিকে এসো। জুবায়ের হাসকি গলা শুনে শিখা তার কাছে এগিয়ে গেল। দেখলো জুবায়ের বাইকের উপর নায়কের স্টাইলে বসে আছে। গায়ে হাফ হাতার নীল চেকের শার্ট, পরনে কালো প্যান্ট, চোখে সানগ্লাস, এক হাতে ঘড়ি। তাকে আজ অন্য দিনের চেয়ে বেশি হ্যান্ডসাম লাগছে। শিখা ঈষৎ হেসে বলল, সকালে তো বলেননি আজ আসবেন যে, আপনাকে সুন্দর লাগছে। তোমার চোখে সুন্দর লেগেছে আমাকে, আমি ধন্য ও কৃতার্থ। আর সব বলতে হবে কেন শিখা? কিছু বিষয় বুঝে নিতে হবে তোমাকে। আমার পেছনে চড়ে বসো, পড়ে যাওয়ার ভীতি থাকলে আমাকে ধরে বসবে প্রিয়জন ভেবে। কোথায় নেবেন আমাকে? উঠে বসো, তারপর দেখো। শিখা জুবায়ের পিছনে উঠে বসলো। ভয় পেলেও জুবায়েরকে না ধরে বসে রইল বাইকে। জুবায়ের সাই সাই করে দুর্বার গতিতে বাইক চালিয়ে যেতে লাগলো, যেন আজ তার অসীম দিগন্তে হারিয়ে যেতে ইচ্ছা করছে। একটা নদীর পাড়ে গিয়ে থামলো বাইক। শিখা নেমে চারিপাশে দৃষ্টি ঘুরিয়ে নিল। মাথার উপরে উদার আকাশ, নিচে ঢেউ খেলানো রাশি রাশি জলের বিশালতা, অদূরে বিস্তীর্ণ ফসলের মাঠ। এত অপরূপ মনোমুগ্ধকর দৃশ্য সে কোনোদিনও দেখেনি। শিখা আনমনা হয়ে গেল। জুবায়ের দুহাত ঝাঁকিয়ে আহ্লাদি সুরে বলল, ভাইয়া অশেষ ধন্যবাদ, আমি কোনোদিনও একসঙ্গে এত মনোরম দৃশ্য দেখিনি। জুবায়ের শিখার হাতের দিকে চেয়ে প্রসন্ন হেসে বলল, আসো, লাঞ্চ করো, সামনেই হোটেল। শিখা ও জুবায়ের একসঙ্গে ভাত খেলো। পরে বের হয়ে তারা নির্জন একটা গাছের গোড়ায় গিয়ে বসলো পাশাপাশি। জুবায়ের বলল, ওহো, ভালো কথা। রাজ বলো তোমাকে কলেজে কোন ছেলে বিরক্ত করে কিনা আমার খবর নিতে। কেউ বিরক্ত করে না ভাইয়া, তবে 3 আঙ্গুলের ডগা দিয়ে কচি ঘাসের মাথা ছিঁড়তে ছিঁড়তে ছোট্ট করে বলল শিখা। তবে কি শিখা, বাক্য ফিল আপ করো বলছি। শিখা বইয়ের ভিতর হতে কয়েকদিন আগে পাওয়া লাস্ট চিরকুটটি বের করে জুবায়ের হাতে দেয় এবং আগে চিরকুটের বিষয়গুলো জানায় তাকে। জুবায়ের চিরকুটটি পড়ে শিখার হাতে গুজে দিয়ে বলে, চিরকুটের মালিক তোমাকে জীবন দিয়ে ভালোবাসে মনে হলো। রাজ বাড়ি আসলে অবশ্যই দেখাবে, আমিও দেখি কি করা যায়। আর গুরুত্বপূর্ণ কথা হলো আমাদের পরিবারে তুমি চোখ কান খোলা রেখে চলবে, অন্যায়ের প্রতিবাদ করবে। আমার থেকে সব ধরনের সহযোগিতা পাবে তুমি। আচ্ছা ভাইয়া, আমার বাইকে চড়ার ইচ্ছে মিটলো, আপনার ব্যথাগুলো? মিটে গেল? আর চড়বে না? না ভাইয়া, আমি ম্যারিড, এটা উচিত নয়, যতই ভালো লাগুক। যুক্তি সুন্দর, মানলাম। আমার ব্যথাগুলো এখন ভুলে গিয়েছি, তোমার সামনে থেকে মনে আসছে না। তাহলে আমি সরে যাই? না শিখা। আপনাদের দুজনের মাঝে অনেক কিছু মিল খুঁজে পাই আমি। যেমন? কথা বলার স্টাইল, রাগ, কেয়ারিং, পোশাক,
হাঁটা, চুল, হাইট এসব। আর অমিল? গায়ের রং, স্বাস্থ্য, কণ্ঠস্বর, কর্ম। আপাতত আর কিচ্ছু মনে আসছে না। জুবায়ের হো হো করে গলা খুলে হেসে ফেলল, বলল, তুমি তো ভারী দুষ্ট আছো, লুকিয়ে লুকিয়ে আমাদের দুই বন্ধুর মাঝে মিল অমিল খুঁজে বেড়াও না? আপনি বিয়ে করছেন না কেন ভাইয়া? করব, ঠিক তোমার মতো কাউকে পেলে। প্রতিটি মানুষ আলাদা, একজনের মতো আরেকজন হয় না কেউ, সুতরাং আমার মতো দ্বিতীয় কাউকেই পাবেন না। তাহলে বিয়েই করবো না? ছল করা হাসি দিয়ে বলল জুবায়ের। আপনিও ভারী ছেলে মানুষই করতে পারেন দেখি। আচ্ছা শিখা, তুমি কি আমাকে তোমার বিয়ের আগে কখনো কোথাও দেখেছো? কই না তো, কেন ভাইয়া? না, এমনি বললাম আর কি। চলো উঠি, লেট হলে আবার 5 কথা উঠবে। শিখাকে বাইকে চড়িয়ে জুবায়ের বাড়ির কাছাকাছি নামিয়ে দিল। শিখা হেঁটে বাড়িতে চলে গেল। জুবায়ের বাইক ঘুরিয়ে মার্কেটে চলে গেল। তার সপ্তাহখানেক পরের ঘটনা। সেদিন শুক্রবার ছিল। জুবায়ের বাড়ির বাইরে ছিল। তালুকদার জামায়াত থেকে তখনও আসেনি। শেষ বিকেলের দিকে শিখা বাগানের ভিতরে গেল কাউফল নেওয়ার জন্য। তার খুব খেতে ইচ্ছা করছে এই কাউফল। সে আগের চেয়ে এখন বেশি স্বাধীন চেতা ও সাহস নিয়ে চলাফেরা করে শ্বশুর বাড়িতে। সে পড়ে থাকা পাকা কাউফলগুলো কুড়িয়ে ওড়নার কোচায় ভরে নিতে লাগলো। আকস্মিক নিজাম পেছন থেকে শিখার মুখ চেপে ধরল। মুহূর্তে শিখার কোচার সব কাউফল বাগানের মাটিতে ছড়িয়ে ছিটিয়ে গেল। নিজাম শিখাকে টেনে সেই নির্জন জংলার ধারে নিয়ে গেল। শিখার বুকের ওড়না দিয়ে মুখ বেঁধে ফেলল। শিখা কথা বলতে পারছে না। নিজাম কামুক চোখে শিখাকে বলল, আমি জানি জুবাইর ভাই রাজ ভাইরে জানাইছে, আর রাজ ভাই যে কোনো সময় আইসা পড়তে পারে, চাচাও আইসা পড়ব। আমার চাকরি খতম তা সত্য, তার আগে আপনারে খাইতে চাই। আপনার তুলতুলা দেহের ওপর আমার মেলা লোভ। বলেই নিজাম শিখাকে মাটিতে শুইয়ে দিল চিৎ করে। প্রস্তুতি নিচ্ছে তার লালসা মেটানোর জন্য। শিখা ভয়ার্ত চোখে অনুনয় বিনয় করতে লাগলো নিজের সতীত্ব রক্ষার জন্য, কিন্তু নিজামের কর্ণপাত হলো না শিখার আকুতি। তখনই পেছন হতে নিজামের গায়ের উপর অতর্কিত হামলা শুরু হলো। শিখা উঠে চলে গেল কাঁপতে কাঁপতে। সেই রাতেই নিজামের লাশ উদ্ধার হলো বাগানের ভিতর থেকে। তুলকালাম কাণ্ড বেঁধে গেল ও হাই হুতাশ শুরু হলো তালুকদার বাড়ির অন্দরমহলে। সবাই বিশ্বাস করলো সেই শক্তিশালী জিন আবারও শিখার উপর ভর করলো এবং শিখাই নিজামকে মেরে ফেলল। সেদিন সন্ধ্যার বেশ কিছু সময় পার হয়ে গেল, তবুও নিজাম কাচারি ঘরে গেল না। বরকত অপেক্ষা করে বের হলো কাচারি ঘর হতে। উঠানের এদিক সেদিক খুঁজলো, পেল না। বড় ঘরে গিয়ে সবাইকে জানালো। সুফিয়া বলল, কই আর যাবে, হারামজাদা বিড়ি টানে, হয়তো কোনো গাছের তলায় খাড়ায়া বিড়ি ফুকতেছে। তুই গিয়ে শুয়ে থাক, আয়া পড়বো। বরকত অপেক্ষা করে। রাত বেড়ে যাচ্ছে, নিজামের আসার নামগন্ধ নেই। মতির মা রান্নাঘর থেকে বের হয়ে কাচারি ঘরে যায়। বরকতকে তাড়া দেয়, বলে, কিরে ভাতের হাড়ি ধইরা কতক্ষণ বসে থাকো? নিজা ইমন কই, ভাত খাইবি আয়। নিজাম ভাইরে তো পাইতাছি না। এভাবে জানাজানি হয়। সবাই উঠানে বের হয়ে আসে। জুবায়ের আমেনাও বের হয়। শিখা বের হয় না, নিজের রুমে বসে পাঠ্য বই নাড়াচাড়া করছে। জুবায়ের বরকতকে বলল, বাজারে গিয়ে দেখে আয় চা খেতে খেতে আড্ডা দিচ্ছে কিনা। বাজারে একটা দোকানে রাতে তাস খেলার আসর জমে। বরকত হ্যাজাক বাতি জ্বালিয়ে বাজারে যায়। নিজাম নেই। সে শূন্য মনে বাড়ি ফিরে আসে। জুবায়ের, বরকত, সুমনা, জ্যোৎস্না, আদুরি ডলি মিলে তল্লাশি চালায় বাড়ির চারিপাশে। খুঁজতে লাগলো বাগিচার ভিতরেই। তারা কয়েকজন আছে একসঙ্গে, তাই নির্ভয়ে টর্চ লাইট হ্যাজাক বাতির আলো ফেলে ফেলে এগিয়ে যেতে লাগলো। আচমকা আদুরি মৃদু চিৎকার দিয়ে উঠল, নিজাম বলে। এভাবে আবিষ্কার হলো নিজামের মৃতদেহ। ধরাধরি করে কাচারি ঘরের ভিতরে নিয়ে গেল তাকে। সবাই চলে এলো কাচারিতে। শিখাও এতক্ষণে শুনে গিয়েছে নিজাম মারা গিয়েছে। সে স্তব্ধ, নির্বাক। তার পুরো পৃথিবী দুলে উঠল। জুবায়ের ভাই মারলো নিজামকে? আমি তো মারতে দেখিনি। অন্য কেউ মারলো, কিন্তু অন্য কাউকে তো দেখলাম না। এখন কি হবে? হায় আল্লাহ গো! শিখা পাথরের মতো শক্ত হয়ে বসে রইল খাটে, দুপা ঝুলিয়ে। সুফিয়া বিবি আতঙ্কিত গলায় বলে উঠল, এমন কি হইব জুবাইর? হেরা তো আমাকে নামে কেস দিব। অসুখ না, বিসুখ না, শক্ত সামর্থ্য, রিক্ত পুষ্ট জোয়ান পোলা, তাগড়া পোলা। কে মারলো? কেমনে মারলো? রাজের পোর লগের জিন মারলো নাকি? জুবায়ের থমথমে মুখে বসে আছে। একটু পর অবসাদজনিত কণ্ঠে বলল, বড় মা, কে মারলো, কিভাবে মরলো, এসব নিয়ে আমরা পরে ভাবি। আগের কাজ হলো নিজামের লাশ তার বাড়িতে পৌঁছতে হবে। ক্ষতিপূরণ দিতে হবে আমাদের। বিশ্বাসযোগ্য কিছু বানিয়ে ফেলতে হবে। তারা নিরীহ মানুষ, কোর্ট কাচারির ঝামেলায় যাবে না। আর টাকা দিলেই মুখ বন্ধ হয়ে যাবে চিরদিনের জন্য। টাকার শক্তি অনেক। কথা আছে না, টাকার নৌকা পাহাড়েও চলে, বুঝেন? আর গরিবের কাছে টাকাই সব, টাকাই জীবন। হ, ঠিক কইছিস ভাই।
যা ভালো মনে হয় সেটাই কর। এই রাতেই যেতে হবে তাদের গ্রামে। সকাল পর্যন্ত অপেক্ষা করা বোকামি হবে, জানাজানি হবে, এতে সমস্যার জটিল আকার ধারণ করবে। আচ্ছা তাই কর বাপ। আর দেখ, পোলার শরীরে কোনো আঘাতের চিহ্ন নাই, তার মানে জিনে গলা টিপা মারছে তারে। সুফিয়ার কথার সঙ্গে বাকিরাও তাল মিলালো। বড়মা, আমি 10,000 দিচ্ছি, আপনি 10,000 দেন। 20,000 তাদের হাতে দিতে হবে। সুফিয়া বাধ্য ছাত্রের মতো ঘরে গিয়ে 10,000 টাকা নিয়ে আসে আলমারি থেকে, জুবাইরের হাতে গুজে দেয়। জুবাইর তার বাইক নিয়ে বের হয়ে গেল চৌরাস্তায়। একটা মাইক্রো ভাড়া করে তাদের বাড়ির ঠিকানা দিয়ে দিল। মাইক্রোর পিছনে পিছনে সে আসলো বাড়িতে। নিজামের লাশ নিয়ে জুবাইর বরকত তার বাড়িতে চলে গেল। বিদ্যুৎ শক হওয়ার মতো তার পরিবারের লোকজন কেঁপে উঠল। শুরু হলো এক মর্মান্তিক দৃশ্য। নিজামের মা বাবা নেই, বড় ভাই ভাবি আছে। জুবাইর তার বড় ভাইয়ের হাতে চকচকে 500 টাকার একটা বান্ডেল ধরিয়ে দিল। সহমর্মিতা প্রকাশ করে দুঃখিত গলায় বলল, ভাই মাফ করে দিবেন, আমাদেরও বুক ফেটে যাচ্ছে নিজামের জন্য। খুব বেশি মাস হয়ওনি সে আমাদের বাড়িতে কাজ করছে, তবু এই কয় মাসে সে সবাইকে নিজ গুণে আপন করে নিয়েছে। বড় মা নিজামকে পছন্দ করত, বলতে গেলে ওনার হাতের লাঠি ছিল। স্রষ্টা হয়তো নিজামের মৃত্যু এভাবে লিখে রেখেছে। সবাই ধারণা করতেছে ওকে জিন ভূতে মেরে ফেলেছে, হয়তো ওর দ্বারা ওরা কোনো ক্ষতিগ্রস্ত হয়েছে। ব্যাস, কাজ হয়ে গেল। নিজামের ভাবি মনে মনে বেজায় খুশি। সম্পত্তির ভাগে আর কোনো অংশীদারত্ব রইল না বলে সে অভিনয় করে বলল, থাক ভাই সাহেব, আপনাদের উপর আমাদের কোনো অভিযোগ নাই। আপনারা দিলদার মানুষ বলে সসম্মানে নিজামের মরদেহ আমাদের কাছে হস্তান্তর করেছেন। অন্য লোক হইলে এটাও করতো না। শুক্রিয়া, আমার দেওরের মরণ হয়েছে এক জমিদার বাড়িতে। এমন নবাবী মরণ কয়জনের কপালে জোটে। জুবাইর নিজামের অধ্যায় সমাপ্ত করে বরকতকে নিয়ে চলে আসে। এদিকে জুবাইর যাওয়ার পর সবাই বেশ কিছুক্ষণ কাচারি ঘরেই বসে রইল। নিজামের মৃত্যুর রহস্য নিয়ে সবার জল্পনা কল্পনার অন্ত নেই। মতির মাও গালে হাত দিয়ে জরাজীর্ণ মুখে বসে রইল। প্রত্যেকে ভিন্ন ভিন্ন মত প্রদান করছে নিজামকে নিয়ে। মতির মাও তার মেয়ে জ্যোৎস্না রসুই ঘরে চৌকিতে গিয়ে শুয়ে পড়ল, কারণ কাজ করার তাগিদে প্রত্যুষকালেই তাদের উঠতে হয়। ফুলবানু চলে যাওয়ার পর সুফিয়ার অনুরোধে জ্যোৎস্নাকে নিয়ে আসে তার মা জমিলা। বাকিরা ঘরের ভেতরে প্রবেশ করলো এবং সবাই উড়ে গিয়ে শিখার রুমে ঢুকলো। শিখা নেত্রপল্লব উল্টিয়ে হতবিহ্বলের ন্যায় সবার মুখ পানে দৃষ্টিপাত করলো। শিখা নিজে থেকেই বলল, নিজামের লাশ নিয়ে গেছে মা। অমনি সুফিয়া বিবি মুখে ঝামা ঘষে বলল, এখন তো আমরাই ডরে আছি, নিজামের মতন কখন না জানি আমা ঘরে তুমি মাইরা ফালাও। তুমি তো মারো নাই, মারছে তোমার লগেরটা। সেদিন লালচান পিদের কড়া চেঁচা খাওয়াইয়াও কবির জেনের হুঁশ হইল না। কি বলছেন মা? আন্দাজে এমন অপবাদ দেবেন না আমাকে। আমার সঙ্গে কোনো জিন টিন নাই। আমি বাগানের সেদিকে এখনো যাই নাই, জানিও না সেদিকটা সম্বন্ধে। আদুরি বিক্ষিপ্ত গলায় বলল, আপনি বুঝি সকাল বিকাল স্বামীর ঘরে লাথি উষ্টার জুতার চাপকানো খান, তাই বাপের বাড়ি চলে এলেন আপা? শান্ত সুরে বলল শিখা। শিখার আওড়ানো বলিতে আদুরির কান ঝনঝন করে উঠল। তার নাকের অগ্রভাগ লাল আভা ধারণ করলো। তাতানো মেজাজে বলল, আম্মা, চাচি, সবাই শুনলেন তো কি বলল সে আমারে? এমন দুঃসাহস দেখে আমার কাছে অবিশ্বাস্যকর ঠেকছে। স্বামীর সাথে কখনো শোয়াশুয়ি হয়নি, মেলামেশা হয়নি, এখনও সে নতুনের মতো বলতে গেলে। এই তো তার কথাবার্তা লাগাম ছাড়া হয়ে গেছে। আর সেসব হলে তো আমাদের এ কি করবে একবার চিন্তা করেই সবাই দেখেন। স্বামীর সঙ্গে শুইলে সাহস অধিকার বাড়ে জানতাম না, জানলে 1.5 বছর আগে শুইতাম আপা। চঞ্চনে সুরে কণ্ঠকে খাদে নামিয়ে বলল শিখা। মনে রাখলাম তোমার আজকের কটু ব্যবহার। আপনার তো আজকে মনে রাখার কারণ ঘটছে। আমি তো বিয়ের দিন রাত থেকে মনে করতেছি, সুতরাং মনে রাখাটা পাল্লাটা আমার অনেক ভারী। সেই হিসেবে আপনারটা মনে রাখার মতো কিছুই না। আদুরি ফোঁস করে শ্বাস ছাড়ল। না বাবু, মাফ চাই, দোয়াও চাই। তোমারে আমি আমার ঘরে রাখুম না, তুমি তোমার মার কাছে চইলা যাইও। আর এইখানে থাকতে হইলে লেহাপড়ি বাদ, বাড়ি ঘরে সব কামকাজ করতে হইব। আমি সব কাজ করতে রাজি আছি মা, তবু আমার পড়াশোনা বন্ধ করব না। স্পষ্ট করে সবাইকে শুনিয়ে বলল শিখা। জুবাইর ক্লান্ত দেহে ঘরে ঢুকলো, সবাইকে নিজামের বাড়ির বিষয়ে জানালো। শুনে সবাই কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেললো। তবে উদ্বিগ্নতা ও প্রশ্ন রয়েই গেল নিজামের মৃত্যুর রহস্য নিয়ে। তন্দ্রা ঘরে আচ্ছন্ন থাকা আঁখি যুগল নিয়ে টলতে টলতে
তারা যার যার রুমে গিয়ে বিছানায় গায়ে এলিয়ে দিল। আমেনা ও জুবায়ের তাদের রুমে চলে গেল। সে ছেলেকে বলল, হাল্লা গো, যদি দেখতি বাপ শিখার লগে তোর বড় মা আদুরে কি দুর্ব্যবহারটাই না করলো। তবে মাইয়াও ট্যাটনা আছে, ভালাই বাতি হইছে আজকাল। তাদের প্রতিটা কথার উপযুক্ত জবাব দিচ্ছে। আর কত চুপ করে থাকবে সীমা? কলেজে পড়ে, জ্ঞান বুদ্ধি তারও আছে। হ, তাও কথা, এই মাইয়া যে লেখাপড়া জানা, কথা শুনলে বোঝা যায় এগো ঘরে অশান্তির আখড়া। তারাও জ্বলতাছে, শিখাও জ্বলতাছে। শিখার কাজই তো হলো প্রতি মুহূর্তে জল জল করে জ্বলা, নেভে থাকা নয়। আগে সন্ধান পাইলে এই মাইয়ারে তোর বউ বানাইতাম আমি। মাশাআল্লাহ, মাইয়া একখান সিস, যেমন ফুলের মতো রূপ তেমন নুনের মতন গুণ। রাজেরও রাজকপাল কম যায়। জুবায়ের মায়ের সামনে থেকে উঠে যায়, নিজের রুমে কপাট চাপিয়ে দেয়। রাজ্যের আলস্যতা নিয়ে বিছানায় উপুর হয়ে পড়ল। শিখাকে নিয়ে বলা তার মায়ের কথাগুলো তার হৃদয় ভূমিতে হাতুড়ি পেটার মতো শব্দ করছে। সে তার মাথার চুলগুলোকে খামচি মেরে ধরল, গলাকাটা মুরগির মতো ছটফটাতে লাগলো খালি বিছানায়। মধ্যরাতে ঘুমাতে গেল বলে পরের দিন সবাই বেশ বেলা করে উঠেছে। বিশাল জায়গা জুড়ে একাকী তালুকদার বাড়ি। এই বাড়ির অন্দরের খবর সহজে কেউ টের পায় না, তাই রাতের আধারের সঙ্গে সঙ্গে নিজামের বিষয়টা অনায়াসে ধামাচাপা হয়ে গেল। বরকত একটা খামবন্দি চিঠি এনে দিল শিখার হাতে। ভাবি নেন, পিয়ন আমার হাতে দিয়া গেল। শিখা নাম জিজ্ঞাসা করলো ডাক পিয়নের। নাম শুনে বুঝলো এই ডাক পিয়ন তার চেনা সেই ডাক পিয়ন দাদা নয়। সে আবেগ আপ্লুত হয়ে নিজের রুমে গিয়ে চিঠির মুখ ছিঁড়ে নিল। আগেরকার চিঠিগুলোর চেয়ে এই চিঠির শব্দ সংখ্যা অল্প। শিখার বুকের ভেতর কেমন যেন টিপটিপ করছে। পাগল পাগল চোখে সে রাজের চিঠিখানা পড়লো বার দুয়েক। জানি ভালো নেই আমার উড়ন্ত প্রজাপতিটা, আমি একদম ভালো নেই। মনটা বিষদে তীব্র যন্ত্রণায় চেয়ে আছে। নিজেকে বড় বেশি অপরাধী মনে হচ্ছে। এত কিছু ঘটে গেল, অথচ আমি তোমার পাশে নেই। লক্ষ্যটি আমার, পরাণ আমার, সবরে মেয়ে অফলে। এতটা তুমি জানোই যে এই ধাক্কাগুলো তোমার অল্প বয়সী বিবাহিত জীবনে সূচনা লগ্নে খেলে। আমার অপারে বিশ্বাস এই ধাক্কাগুলো সময় পরিক্রমে একদিন তোমাকে পাহাড়ের মতো মজবুত ও অবিচল করবে। তখন অনেক বড় ধাক্কাও তুমি সামলে নিতে পারবে, কেননা তখন সেই ধাক্কাগুলোকে তোমার কাছে ছোট ছোট ঢেউয়ের মতো মনে হবে। জুবাইর থেকে কিছু সারমর্ম শুনলাম, বিবরণ তোমার মুখ থেকে শুনবো। আমার উচিত ছিল সেদিনই আসার, কিন্তু আমার পক্ষে সম্ভব হয়নি প্রিয়। এর ভিতরে আসা উপলক্ষে ধরে করছি। এই যেটির জবাব দিতে হবে না তোমাকে। আমি সেই সময়ের আগে তোমার কাছে চলে আসব। সাবধানে থেকো, নিজের যত্ন নিও। এটি তোমার অপরাধী রাজ। রাজের চিঠি পড়ে শিখার দু চোখ গড়িয়ে অবিশ্রান্ত ধারায় নোনা জল গড়িয়ে পড়তে লাগলো। এই পরিবারের কেউ এত ভালো, কেউ এত মন্দ কেন? কেন এত বৈপরীত্য? এই জন্যই বুঝি বলা হয় হাতের 5 আঙ্গুল যেমন সমান নয়, যেমনিভাবে এক মায়ের জন্ম নেওয়া সব সন্তানও একরকম নয়। ঘরের পরিবেশ হয়ে আছে ঝিমিয়ে আসা বিকালের মরা রোদের মতো। শিখা মাথায় শাড়ির আঁচল টেনে দিয়ে বের হয়, উঠানে গেল। নিজের চোখে যতটুকু কাজ দেখলো করে নিল। মতির মায়ের কাছে গিয়ে পিড়ি টেনে বসলো 2 হাঁটু ভাঁজ করে এবং আরো কাজ করতে চাইলো। মতির মা বলল, ঘরে কাম তুমি কি করবা? ঘরে কাম নিয়ে তো সমস্যা নাই, আমি জ্যোৎস্না বরকত আসি না, বউরা হাত লাগায়। সমস্যা হইলে যেগুলো বাচ্চা সামলাতো তার বদলে নিজাম করতো যে কামগুলা নিয়া। অনেকটা জানি, সব না। তয় বাদশাহ নিজামের বাড়ির আনন্দের কাজগুলো আমি বরকত জ্যোৎস্না মিলে করাইছি। বিপদ হইল বাহিরের জায়গা জমি, ধান চালের আড়ত, গদি এইসব কয়েকবার দেখাশোনা করতো হেরা। এখন কেমনে কি হইব মাথায় ধরতেছে না, ভেজাল হইয়া গেল। তুমি এইসব ব্যাপারে জানতে হইলে তোমার শ্বশুর ও জুবাইরের লগে আলাপ পারতে পারো। আচ্ছা খালা, বুঝলাম, তাই করব। আমার জন্য দোয়া করবেন খালা। দোয়া তোমার লাগা আমি সকল সময় করি। আচ্ছা বউ, নিজামরে কি তুমি মারছিলা? আসলে সবার মতন আমারও মনে হয় তোমার লগে জিনের আক্রোশের বশবর্তী হইয়া নিজামেরই মারছে। কারণ নিজামের লাগিয়া তুমি মানে সেই জিন কি মাইটাই না খাইলো। খালা কসম খেয়ে বলছে আমি মারি নাই নিজামরে। তারপর শিখা উঠে চলে যায়। বাড়ির এদিক সেদিক ঘুরে ফিরে দেখলো ভালো করে। শিখা নিয়মিত কলেজে যাচ্ছে, পড়াশোনা করছে, ঘরের টুকটাক কাজকর্ম করে সবার সাথে।
তার দুদিন পরের এক গভীর রাতে রাজ বাড়ি চলে এলো। ঘরের মেন লোহার দরজায় জোরে আওয়াজ করলো সে। জুবাইর হাই তুলতে তুলতে উঠে এসে তালা খুলে দিল। কি রে রাজ, এলি? সরি, তোর ঘুম থেকে উঠতে হলো আমার জন্য। এখন ঘুমা গিয়ে, সকালে মার্কেটে যাওয়ার আগে উপরে আসিস, জরুরি কথা আছে। বলেই রাজ ঠাস ঠাস পায়ে দোতলায় চলে গেল হাতের ব্রিফকেসটা নিয়ে। জুবাইর গিয়ে আবারও ঘুমিয়ে পড়ল। রাজ ড্রেস চেঞ্জ করে ফ্রেশ হয়ে নিচে নেমে এলো। পুরো ঘরে সবার রুমের সামনে এক চক্কর মেরে নিল। শিখার রুমের সামনে গিয়ে দরজার কপাটে আস্তে করে হাত রাখলো। বুঝলো ভিতর থেকে বন্ধ। পরে সে মায়ের রুমে উকি দিল। কে রাজ? বাবা কখন আইলি? ডাকলি না কেন মায়েরে? আয় ভিতরে। রাজ বিমর্ষ মুখে রুমে গিয়ে মায়ের পা ছুলে সালাম দিল। বলল, এত রাত বলে ডাকিনি মা, আপনি ঘুমাচ্ছেন তাই। ঘুমেই ছিলাম, তোর পায়ের শব্দ শুনেই জায়গা গেছি। ভাত খাইবি না? টেবিলে আয়। না মা, আমি কুমিল্লায় খেয়েছি, ঘুমাবো, উপরে যাই আমি। রাত চলে গেল। সুফিয়া বিবির কলিজা মোচড় মেরে উঠল কলার মোচার মতন। এই প্রথম রাজ খালি হাতে বাড়ি এলো, তাকেও ডাকলো না। যায়ের আগে আর কোনোদিনও হয়নি। অথচ ঘরে বউ আছে, নয়তো রাজ বাড়ি আসতে 2 হাত বোঝাই করে বউ কিছু নিয়ে আসে সবার পছন্দের। রাজের মুখায়াবব সুফিয়া বিবির অন্তরে অশনি সংকেত বাজিয়ে দিল। সকালে জুবাইর ঘুম থেকে উঠে ব্রাশ করেই উপরে চলে গেল। দেখলো রাজ এখনো বিছানায় গড়াগড়ি খাচ্ছে। আয় বস। জিন তারণে ফকরির বাড়ি চিনিস? না, বরকত চিনি। আচ্ছা, তাহলে এই বিষয়ে আমি দেখতেছি। নিজাম কাছারি ঘরে আছে? না, নিজামের বিষয় পরে শুনিস। সব একসঙ্গে শুনলে তোর মাথা নষ্ট হয়ে যাবে। নষ্ট মাথা নিয়ে বাসর করবি কিভাবে? আরে বলো বলছি। নিজামের মৃতদেহ গত শুক্রবার রাতে উদ্ধার হলো বাগানের ভিতর থেকে। লাশা তার বাড়িতে নিয়ে আসছি। ক্যাশ 20,000 সহ। আমি 10, তোর মা দিল 10। সবাই ধারণা করছে শিখার সঙ্গের জিনের এই কাজ। সেদিন বিকেলে বাগানে শিখা গিয়েছিল। এই বিষয়টা জুবাইর গোপন রাখলো রাজের কাছে। হোয়াট? বলেই রাজ বসা থেকে দাঁড়িয়ে গেল। দেয়ালে পা দিয়ে আঘাত করলো, হাত মুষ্টিবদ্ধ করে ফেললো। তর্জন গর্জন শুরু করে দিল বনের বন্য পশুর ন্যায়। জুবাইর রাজকে অনেক বুঝিয়ে স্থির করলো। রাজ বড় বড় নিঃশ্বাস ফেলতে ফেলতে বলল, বাসরের কথা যেহেতু বললি, তাহলে একটা গুরুতর দায়িত্ব দিতে চাই তোকে। সব কাঁচাফলের দোকানে গিয়ে লাল গোলাপে অর্ডার দিয়ে রাখবি, এবং পরশু রাতের জন্য বাসরটা সাজিয়ে দিবি লোক দিয়ে। গোলাপে আচ্ছাদিত বাসর হবে, অন্য কোনো ফুল নয়। আমি? ভিড়মি খাওয়া গলায় বলল জুবাইর। অবাক হলি কেন? মনে হচ্ছে তোকে হাত দিয়ে পাথর ঠেলতে বলেছি। এ তো আর আনন্দের কাজ। সেটা তো তোর আনন্দ, আমার কি? মুচকি হেসে বলল জুবাইর। তোর জন্য পাত্রী খুঁজছিস আমার আগ থেকে, তুই করছিস না কেন বিয়ে? আচ্ছা, বাসর ঘর প্রস্তুত করে দিব। আর কিছু? আপাতত নয়। গেলাম আমি, থাক তুই। জুবাইর রেডি হয়ে বাইক নিয়ে বেরিয়ে যায়। শিখাও কলেজে চলে যায়। রাজ দোতলায় দাঁড়িয়ে শিখাকে দেখলো। শিখা রাজকে দেখেনি, কারণ রাজ দেখা দেয়নি। নিচে নেমে গেলে সে আদুরিকে দেখলো। আদুরি ছোট ভাইয়া বলে রাজকে জড়িয়ে ধরলো। রাজ বোনের মাথায় হাত বুলিয়ে জিজ্ঞাসা করলো, তুই কবে থেকে? এই তো কয়দিন হবে। ও আচ্ছা, থাক। আদুরির বিষয়ে রাজের অজানা, তাই ছোট বোনের প্রতি এখনো তার ভালোবাসা স্নেহ অপরিসীম। বিকেলে রাজ বরকতকে নিয়ে লালচান ফকিরের বাড়ি গেল। তার সঙ্গে যায় এলাকার আরও 2জন ছেলে, যাদেরকে গ্রামে মাস্তান হিসেবে সবাই চিনে। তুলে আনে লালচানকে। পিচমোড়া করে কাঁঠাল গাছের সাথে তার 2 হাত বেঁধে নিল। মশা মারার সুযোগও নেই লালচান পীরের। শিখা কলেজ থেকে এসে রান্নাঘরে গিয়ে ভাত খেয়ে নিল। নিজের রুমে এসে পরীক্ষার জন্য নোট করছে। ফার্স্ট ইয়ারের ফাইনাল পরীক্ষা সন্নিকটে। শিখা, বেরিয়ে আসো উঠানে। রাজের ভরাট কণ্ঠস্বর শিখার অন্তরে সুখের প্রতিধ্বনির মতো বেজে উঠল। সে প্রায় দৌড়ে ঘর থেকে বেরিয়ে উঠানে পা রাখল। চকিতে চাইল রাজের মুখ পানে। ভূত দেখার মতো চমকে উঠল। অদ্ভুত গলায় বলল, আমি কখন এলাম সেটা পরে জানলেও চলবে। এই ঘোষখোর ভণ্ড থেকে তোমাকে অন্যায়ভাবে টাচ করার প্রতিশোধ নাও। ঠিক তোমাকে যেভাবে আঘাত করেছে, এইভাবে তুমি তাকে মারবে এখন। বরকত চেয়ার এনে দিল রাজকে। রাজ পায়ের উপর পা তুলে বসল। রাজকে দেখে শিখা নিজেকে আর সংবরণ করতে পারেনি, নীরবে কেঁদে ফেলল। শিক্ষা প্রজ্বলিত হও, এখন কান্নার সময় নয়। আমি এই মুহূর্তে তোমার লেলিহান শিখে দেখতে চাই। বজ্রকণ্ঠে শিখাকে হুকুম করে বলল রাজ। শিখা ধীর পায়ে হেঁটে গেল জিন তাড়ানো সেই ফকিরের সামনে। এক হাতে একটা নারিকেল শলার পুরনো ঝাড়ু তুলে নেয় সে। জীবনে প্রথম অম্লমধুর অভিজ্ঞতার মুখোমুখি সে আজ দাঁড়িয়ে। বুকের ভিতর ধামামা বাজছে। সামনে লালচান, পিছনে রাজ বসা। একপাশে দাঁড়িয়ে আছে মতির মা জ্যোৎস্না, বরকত, আমেনা ও হারিসা বিবি। বাকি সবাই ঘরের ভিতরে ইঁদুরের ন্যায় ঘাপটি মেরে আছে। রাজের সম্মুখ পানে আসার সাহস কারোরই নেই। আদুরি এক ঝলকে সে পরিস্থিতি অবলোকন করলো। কোমর ঘুরিয়ে আবারও মায়ের রুমে চলে গেল।
শিখাকে ঠায় দাঁড়িয়ে থাকতে দেখে রাজ রাশভারী কণ্ঠে বলে উঠল, অগ্নিশিকে জ্বলে উঠে বলছি, স্বামীর আদেশ পালন করো একজন মুসলিম মেয়ে হিসাবে। শিখা ঘাড় ঘুরিয়ে রাজের দিকে চাইল। নিমিষেই লালচানের গায়ের দুপাশে সে ঝাড়ু দিয়ে বাড়ি দিতে লাগলো। পাশ থেকে মতির মা প্রেরণা ও সাহস দিল শিখাকে। চিবিয়ে চিবিয়ে মতির মা বলল, মারো বউ, আরো জোরে এই বাটপাটে মারো, করেশ করেশ করে মারো। শিখা ধপ করে জ্বলে ওঠে। সে খুরচাহনিতে লালচানের সারা গায়ে এলোপাতারি মারতে থাকে। এক পর্যায়ে ঝাড়ু ফেলে দেয়, পুরনো চামড়ার স্যান্ডেল নিয়ে মারতে লাগলো। লালচানের বেহুশ হওয়ার পালা এবার। তবুও সে পশুর মতো গো গো করতে করতে শিখাকে চোখ রাঙিয়ে বলল, এই মাইয়া, খবরদার কইলাম, বহুত হইছে, আমার গায়ে আর হাত তুলবি না। আমার অভিশাপে ধ্বংস হইয়া যাইবি কইলাম, সরকার হইয়া যাইব তোর জিন্দেগি, থাক কইলাম। শিখা গর্জন করে বলল, সেদিন আমিও তোর পায়ে পড়ছি, শুনিস নাই? আমার সারা শরীরে মেরে প্রায় রক্তাক্ত করেছিস। কার নির্দেশে তা আমি বেশ জানি, কিন্তু উনি আমার কাছে পরম শ্রদ্ধার, তাই তোকে মেরে ওনাকে শিক্ষা দিলাম। অন্যায়ের বদলা নিতে শিখে গিয়েছি এতদিনে। শিখার কথায় ও কাজে রাজ সন্তুষ্ট হয়। চাইলে সে শাস্তি দিতে পারত লালচানকে, কিন্তু তার লক্ষ্যই ছিল আজকের এই সুযোগকে কাজে লাগিয়ে শিখাকে সাহসী ও প্রতিবাদী করে তোলা। মা যত বড় অন্যায় করুক না কেন, সন্তান হয়ে মাকে সেভাবে শাস্তি দিতে পারবে না সে, তবে পরোক্ষভাবে এটাই মায়ের উপযুক্ত শাস্তি, বউকে মেরে ঝিকে বোঝানোর মতো। শিখা, তোমার কাজ শেষ, এবার ভেতরে যাও তুমি, পুরু গলায় বলল রাজ। শিখা চলে যায়। সন্ধ্যা হয়ে গেল বলে অন্যরাও যার যার কাজে চলে গেল। রাজ চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায়। লালচান কাত হয়ে পড়ে আছে। রাজ এগিয়ে এসে লালচানের গায়ে কষে লাথি মারে। সে ও মা গো, বাবা গো বলে আর্তনাদ করে ওঠে অস্ফুট স্বরে। রাজ দাঁতে দাঁত পিষে বলে, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।